সবই তার খেলা, সবই তার লীলা। তা নাহলে এরকম হবে কেন? এদের যেরকম এরা যেমন অত্যাচারের দিক থেকে এগিয়েছে, অনাচারের দিক থেকে এগিয়েছে, ভ্রষ্টাচারের দিক থেকে এগিয়েছে, সেইভাবে মানুষের জীবনযাত্রাও সেইভাবে এগিয়েছে, যাতে যাতে এদেরকে এরা মানে যাকে বলে হিন্দিতে বলে নাঙ্গা করে দিতে পারে। কংগ্রেস চায়, সিপিএম চায় যে একটুখানি সিট ভাগাভাগি হোক, কিন্তু মমতা জানে যে আমার দরকার নেই তোদেরকে, আমি একাই 100। এদেরকে একদম বিশ্বাস করবে না। এরা আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম শত্রু। সারা বিশ্বের আর একটা শত্রু তো আপনারা জানেন, আমি বলবো না, আমি কোনো ধর্মের নিন্দা করতে চাই না, তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক। কিন্তু রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল সিদ্ধার্থ শঙ্কর রায় নয়, জিতেছে বামফ্রন্ট। সেই প্রথম বামফ্রন্ট সরকার। চারিদিক বিরোধী বলে চারিদিক দিয়ে ঘিরে ধরে সেই গ্রামটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যারা বেরিয়ে আসছে তাদেরকে আবার ঠেলে ঠেলে সেই আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমাদের বামপন্থীরা সেই সংগঠনে ছিল, এবং সেখানে জ্যোতিবাবু আমাদের পুলিশ মন্ত্রী ছিলেন, এবং সেই পুলিশ মন্ত্রী থাকাকালীনই সাঁইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল। তো আমি প্রথম মুখ খুলেছি। এটা যেটা হচ্ছে বাংলাদেশে, এটা ধর্মীয় মৌলবাদ। সে হিন্দুই হোক, ভেবে দেখুন এবার কথাটা কোথায় চলে যাচ্ছে। যদি ধর্মীয় মৌলবাদ ক্ষতিকর হয়, তাহলে বামপন্থীদের এই যে রাজনৈতিক মৌলবাদ, কংগ্রেস, এসইউসিআই, এই ধরনের সব ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে এবং সামাজিক সংগঠনকে আন্দোলনের সঙ্গে নিয়ে উনি বামপন্থী সরকারকে উৎখাত করলেন। উনি করলেন না, পশ্চিমবঙ্গের লোক করল। তাও সেখানে এই ওরা কেন্দ্র বিরোধী নয়, ওরা ভারত রাষ্ট্রবিরোধী। সেই সুযোগে বেশ কিছু শান্তিধর্মী কমরেড লাভ জিহাদ করে নিয়েছেন, সেই সব ধর্মনিরপেক্ষ নেতাদের মেয়েদেরকে বিয়ে করে। এই ধরনের স্ট্যাটাস ফেসবুকে দেবেন না। আপনি হয়তো ভাবছেন আমি বলবো যে অনেকে খেতে পায় না, যে খেতে পায় না সে ফেসবুক করতে দেখবে, কিন্তু না, আপনি এই যে স্ট্যাটাস দেন না, স্ট্যাটাস মানে কিন্তু আমার বাড়ি গাড়ি ঠাঁট বাট ব্যবসা বাণিজ্য চাকরি স্ট্যাটাস নয়। স্ট্যাটাস যেটা ফেসবুকে আপনি দিচ্ছেন, সেটা কিন্তু আপনার অর্থনৈতিক দিকটাকে তুলে ধরছে, আপনার পারিবারিক দিকটাকে তুলে ধরছে। ভেদ করেছে, সব থেকে বড় কথা কি জানেন, এরা নারী পুরুষে ভেদ করেছে। সারা বিশ্বে আজকে যে নারী পুরুষ যে একটা দ্বন্দ্ব, কেন হবে? নারী পুরুষের দ্বন্দ্বের জায়গাটা কোথায়? নারী পুরুষ একে অপরের পরিপূরক। আপনি নিজেই আপনার পার্সোনাল ডাটা আপনি তুলে দিচ্ছেন ফেসবুকের হাতে, তাহলেই ভারতদখল হয়ে গেল। ও মা, তখন কি আপনি ভাবছেন আপনার এই সংবিধান থাকবে নাকি? না, তখন সারিয়া চলবে। ক্ষুদ্র ব্যাপার নিয়ে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, কোন জখম, এগুলো যদি কোনো দেশে চলতে থাকে, মাঝে মধ্যে আমাদের দেশে তো আমরা দেখেছি চলেছে, বহু বছর চলেছে। তো বামপন্থী আর শান্তিধর্মী এরা হচ্ছে কি পরস্পরের পরিপূরক। দোকান ভাঙচুর হচ্ছে, টিভিটা কাঁধে করে আমি ইচ্ছা করলেই বাড়ি নিয়ে চলে যেতে পারি, অনেকেই যাচ্ছে, কিন্তু আমরা যাব না, আমাদের ওই প্রবৃত্তি নেই। যেখানে খুশি আপনি করুন রাজনৈতিক কার্যকলাপ, মিটিং মিছিল করুন, বামপন্থীরা কিন্তু আটকাত না, করতে দিত। এরা সেটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আপনাকে কিছু বলতেই দেবে না। তখন আর তো মিডিয়া ছিল না বলে এরকম হইচই হতো না, মুখে মুখে যেটুকু মানুষ জানত, খবরের কাগজে বেরোতো না। নমস্কার, আজ একটু বেশি কথা বলার ইচ্ছে হলো। শুনতে ভালো লাগলে শুনবেন, না লাগলে শুনবেন না। আমি আজকে রাজনৈতিক বিষয়েই বলবো, কেননা মানুষ মাত্রেই একটা কথা আছে, মানুষ মাত্রেই রাজনৈতিক জীব। মানুষের জন্মে থেকেই মানুষকে রাজনীতি করতে হয়। একটা শিশু যখন দেখে কোনোভাবেই তার দাবি পূরণ হচ্ছে না, সে তখন হাত পা ছুঁড়ে
মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে শুরু করে। আমি এরকম একটা বাচ্চার ছেলেকে দেখেছি, যখন তার 10 কি 12 এর মধ্যে বয়স হবে, বা 9 থেকে 12 এর মধ্যে বয়স হবে, আমি ঠিক বলতে পারবো না। তবে ছেলেটিকে দেখেছি, তার অদ্ভুত দাবি ছিল, যেটা তার মা কিছুতেই পূরণ করবে না। সে বাজার থেকে বাড়ি পর্যন্ত ক্যাঁ ক্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ করতে করতে বাড়ি পর্যন্ত এসে যখন তখনও তার মা রাজি নয় তার দাবি পূরণ করতে, সে তখন জামাটাকে ছেঁড়ার চেষ্টা করলো। যখন পারলো না, তখন সে দাঁত দিয়ে কামড়ে টেনে ছেঁড়ার চেষ্টা করলো, মানে দেখো আমি জামা ছেড়ে দেবো। থাক 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 থাক, কী করছিস, আচ্ছা ঠিক আছে, তো দাঁড়া 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 বলে আবার তার সেই দাবি নিকটবর্তী দোকানে গিয়ে পূরণ করলেন। এটি তো রাজনীতি। দাবি করা, দাবি পূরণ করতে বাধ্য করা, না করুক পূরণ, তাও দাবি করে যাও, চেষ্টা করে যাও, এটাই তো রাজনীতি। তো মানুষ মাত্রই রাজনৈতিক জীব, আমিও রাজনৈতিক জীব। আর ছোটোবেলা থেকে কী করে জানি না, আমি রাজনীতি সচেতন। আমি কোনো দলের কোনো দিন কোনো ঝান্ডা ধরিনি। আমার পরিবার কংগ্রেস পরিবার ছিল, তারা মানে শুরু থেকেই কংগ্রেস। আমার বাবা, কাকা, জ্যাঠা, আমার বড় পিসি, তাদেরও কট্টর কংগ্রেস পরিবার। শুনেছি আমার বড় পিসেমশাইকে এই 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 নকশালরা খুন করতে ধরে নিয়ে গেছিল, কোনো রকমে বেঁচে গেছে। আমার মেজ পিসেমশাই, আমি একমাত্র দেখেছি, কট্টর বামপন্থী ছিলেন। তাদের পুরো পরিবার, ভাই ভায়াত যাকে বলে, সবাই কট্টর সিপিএম। আর আমার বাড়ির ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকেই সব কংগ্রেস পারিবারিকভাবে। আমি কিন্তু কোনোদিন কংগ্রেসের ঝান্ডা ধরিনি, আমি কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরিনি, আমি কোনো দিন আমি বিজেপিকে চাই ক্ষমতায় আসুক, কিন্তু বিজেপিরও ঝান্ডা আমি কোনোদিন ধরিনি। কেননা ঝান্ডা ধরা রাজনীতিটা কিছুটা আমার ওই ভেড়ার পালের মতো লাগে। একটা ভেড়া সামনে দিয়ে যাবে, সব ভেড়া, শত শত ভেড়া, আর পিছন যাবে। এই রাজনীতিটা আমার ভালো লাগে না। আমি একদম, ধরুন একটা খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা ওই ধরনের, সেখানে আমি কোনো দলের সাপোর্টার নই। আমার ফুটবল খেলা ভালো লাগে, আমি ফুটবল খেলা দেখছি। এই আমার রাজনীতি। এবং ফুটবল খেলার দেখতে একটা বয়স হলে যেটা হয়, একটা অভিজ্ঞতা হয় যে এখানটা এইরকম না হলে ওই রকম, ওকে যদি বলটা দিত তাহলে খুব সহজে এইভাবে একটা গোল হতে পারত। এই বোঝার ক্ষমতাটা হয়ে যায় দীর্ঘদিন ফুটবল খেলা দেখতে। তো আমি ওই ধরনের রাজনীতিবিদ। আমি নিজে, অনেকে হয়তো হাসবেন যে রাজনীতিবিদ বলছি, আমি বলছি আমি রাজনীতিবিদ। কেননা আমার থেকেও অকাট মূর্খ অনেককে দেখেছি টিভির পর্দায় বসে বসে ভুল ভাল বকে যায়। যেদিন যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকের ধারে কাছে যায় না, কেননা সে সেই নিয়ে কোনো পড়াশোনাই নেই, তার কোনো পড়াশোনা নেই, কোনো সমীক্ষা নেই, কিচ্ছু নেই। গরুর রচনা লেখার মতো না। মানে আপনি যে রচনাই নিন, হ্যাঁ, নদী, ফুল, পাখি, যে রচনাই নিন, ঘুরে ফিরে একটা গাছপালা আসবে, সবুজ মাঠ আসবে, ওখানেই গরুটা ঢুকে যাবে। এই ধরনের রাজনীতিবিদ তো আমি আকছাড় দেখি আমাদের ন্যাশনাল বা আমাদের বাংলা সমস্ত টেলিভিশনে, সমস্ত চ্যানেলে। ওই জন্য আমি বলছি আমি রাজনীতিবিদ। তো আমি দেখেছি, আমার শৈশবে আমি দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, ওই শৈশবে। তারপর এলো বামফ্রন্ট যে এলো, বামফ্রন্ট আসারটা মানে অনেকেই ভাবেনি আসবে। আমার বাবা ব্যক্তিগতভাবে, বাবার কথাটাই শুনতে পেতাম। বাবা ব্যক্তিগতভাবে বলতেন, না সিদ্ধার্থ শঙ্কর রায় ঠিক জিতে যাবে, কিন্তু জেতেনি। সিদ্ধার্থ শঙ্কর রায় সেবারে জেতেনি। সে তখন দিকে বুথে সব বুথ দখল হয়ে গেছে। সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারে সমস্ত বুথ দখল হয়ে গেছে, সমস্ত বুথে ছাপ্পা ভোট চলছে, খবর মানে পাওয়া যাচ্ছে।
তো কী ফল হবে, সিদ্ধার্থ শঙ্কর রায় জিতে যাবে। কিন্তু রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেলো সিদ্ধার্থ শঙ্কর রায় নয়, জিতেছে বামফ্রন্ট, সেই প্রথম বামফ্রন্ট সরকার। তার আগে ছিল বাংলা ফ্রন্ট না কি যেন একটা ছিল, আমি আমার সজ্ঞানে নয়, কয়েকটা ফ্রন্ট ছিল যেখানে আমাদের বামপন্থীরা সেই সংগঠনে ছিল, এবং সেখানে জ্যোতিবাবু আমাদের পুলিশ মন্ত্রী ছিলেন, এবং সেই পুলিশ মন্ত্রী থাকাকালীনই সাঁইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল। এই বামপন্থীরা কয়েক মাসের ক্ষমতায় এসে সাঁইবাড়ির দুই ছেলে, মলয় আর আরেকজনের কি নাম আমি ভুলে যাচ্ছি, তো এদের দুই ভাইকে কুপিয়ে মুন্ডু কেটে হত্যা করেছিল, মুন্ডু কেটে হত্যা করেছিল। আর সেই তাদের রক্ত দুপুরবেলা তাদের রক্ত ভাতে মেখে তাদের মায়ের মুখে তুলে দেওয়া হয়েছিল। আজকে যে বাংলাদেশে দেখছেন মৌলবাদ, আমি দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশে যে এই যে এই দীপুচন্দ্র দাসকে যে এইভাবে হত্যা করা হয়েছে, তাতে আপনার কী বক্তব্য, আপনারা তো কিছু এই নিয়ে মুখ খুলছেন না। তো আমি প্রথম মুখ খুলেছি, এটা যেটা হচ্ছে বাংলাদেশে, এটা ধর্মীয় মৌলবাদ। সে হিন্দুই হোক, ভেবে দেখুন এবার কথাটা কোথায় চলে যাচ্ছে, সে ধর্মীয় মৌলবাদ, সে মুসলিম মৌলবাদ হোক, হিন্দু মৌলবাদ, যাই হোক, সেটা ক্ষতিকর। আমি কিছু বলবো না, আপনারা বলবেন। যদি ধর্মীয় মৌলবাদ ক্ষতিকর হয়, তাহলে বামপন্থীদের এই যে রাজনৈতিক মৌলবাদ, আমার দলের না হলে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে আনার চেষ্টা করো, যদি দেখি সে এলো না এবং সে আমার বিরোধী দলের একদম হত্যাকর্তা হয়ে উঠেছে, লোকাল নেতা, তাকে সরিয়ে দেবো। কত শত শত খুন আপনারা করেছেন, তখন তো এত মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, কিছু ছিল না। আমরা ছোট ছিলাম, আমরা জানি কত শত শত হাজার হাজার খুন আপনারা করেছিলেন। লজ্জা লাগে না মৌলবাদ নিয়ে কথা বলতে, বিকাশবাবু? মৌলবাদ নিয়ে কথা বলছেন আপনারা? একদম বলবেন না, একদম বলবেন না। শূন্য হয়ে গিয়েও লজ্জা নেই, শূন্য হয়ে গিয়েও লজ্জা নেই। এই যে কি যাত্রা, বাংলা বাঁচাও যাত্রা না কি যাত্রা করছে না, ক্যাম্পটা করছে, গণশক্তির ইউটিউব চ্যানেলে সেই ভিডিও একদম মানে কন্টিনিউয়াস বড় বড় ভিডিও আপলোড হচ্ছে। দর্শক 150 জন, 200 জন, 350 জন ভিউ। লজ্জা লাগে না? লজ্জা করুন, লজ্জা জিনিসটা শিখুন, তাহলে বেঁচে যাবেন। যাই হোক, এইসব ফালতু লোকেদের কথা বলে লাভ নেই। এই বামপন্থীদের কথা বলছিলাম। এই বামপন্থীরা এই যে দেখছেন না, আজকে আমাদের মমতা দিদি সেই ক্ষমতায় এসে থেকে উনি কেন্দ্র সরকারের বিরোধিতা শুরু করে দিলেন। ক্ষমতায় এসে থেকে উনি কংগ্রেস, এসইউসিআই, এই ধরনের সব ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে এবং সামাজিক সংগঠনকে আন্দোলনের সঙ্গে নিয়ে উনি বামপন্থী সরকারকে উৎখাত করলেন। উনি করলেন না, পশ্চিমবঙ্গের লোক করল। তাও সেখানে এই সব দলগুলোর সমর্থন পেয়েছিলেন। পিডিএস নাকি একটা দল ছিল, আমাদের সমীর প্রতুতণ্ড আর সৈফুদ্দিন চৌধুরী, যতদূর নাম মনে পড়ছে, এরা বামপন্থ থেকে, সিপিএম থেকে বেরিয়ে এসে এরা একটা দল করেছিল, হ্যাঁ, প্রোগ্রেসিভ এর কিছু, পিডিএস বোধহয়। সেই দলটা, তারা কোনো দিন কোনো এমএলএ কিছুই হতে পারেনি, খাতায় কলমেই রয়ে গেছে দলটা। ওই ভোটের সময় একটা বোধহয় দুটো সিট লড়েছিল, কিন্তু জিততে পারেনি। কংগ্রেস বেশ কিছু সিট নিয়ে এলো, কিন্তু মজা হলো যে তৃণমূল কিন্তু এখানে প্রথম দফার সেই ভোটেই 2011 তৃণমূল কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পেয়ে গেছিল। তৃণমূল কী করলো, ওই এসইউসিআই, কংগ্রেস এদেরকে ছেড়ে ফেলে কেন্দ্রের বিরোধিতা শুরু করে দিল। কেন্দ্র
এই যে করে, এটা এটা কোত্থেকে শিখেছে? বামপন্থীদের কাছ থেকে। বামপন্থীরা প্রথম থেকেই, মানে ক্ষমতায় আসার আগে থেকেই ওরা মানে ওরা ওরা কেন্দ্র বিরোধী নয়, ওরা ভারত রাষ্ট্রবিরোধী। ওরা ভারত রাষ্ট্রবিরোধী। ভারত সম্বন্ধে, ধরুন ভারত সম্বন্ধে আপনি যে একটা সুন্দর ছবি আপনি দেখতে চাইবেন, যে কোনো সুন্দর ছবি আপনি দেখতে চাইবেন, দেখবেন সেখানে একদিকে দেখবেন কিছু পোকা খেতে শুরু করে দিয়েছে। সেই পোকাগুলো হচ্ছে বামপন্থী। এরা সমাজকে খোকলা করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আজকে এই দশা কেন? এই বামপন্থী 34 বছর শাসনের জন্য। এটা যে কী সাংঘাতিক, মানে ক্ষতিকর সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মানবতার পক্ষে, মানব সভ্যতার পক্ষে, সেটা আমি আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা আমার মর্মে, অনুভবে আছে। কী করে বোঝাবো আপনাদেরকে এরা কী ক্ষতিকর? এরা ভেদ তৈরি করে। এরা প্রত্যেকটা স্তরে ভেদ তৈরি করে, বিভেদ তৈরি করে, যাতে আপনি, আমি, আমরা হতে না পারি। আপনি আমি যদি সদ্ভাব থাকে, দুজনের প্রতি যদি শ্রদ্ধা থাকে, তবেই তো আমরা এক হয়ে থাকবো, আমরা হতে পারবো। কিন্তু সেইটা কিভাবে নষ্ট করা যায়, এই বামপন্থীরা তার বিশাল গবেষণা করে, বিশাল তার প্রয়োগশালা করে ফেলেছে এই আমাদের পশ্চিমবঙ্গকে। এবং তারা সফল হয়েছে, এখনও আজও দেখুন তারা বিবাহ প্রথা ভেঙে দিতে চায়। এই 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 বামপন্থীরা, জানেন, যখন বামফ্রন্ট ছিল, এই বামপন্থীরা ধর্মনিরপেক্ষ। তো এই নিচু স্তরে যেসব নেতা আছে তারা ধর্মনিরপেক্ষ, তাদের এই ব্যাপারটা ছিল। আর সেই সুযোগে বেশ কিছু শান্তিধর্মী কমরেড লাভ জিহাদ করে নিয়েছেন সেই সব ধর্মনিরপেক্ষ নেতাদের মেয়েদেরকে বিয়ে করে। অথচ কোনো ধর্মনিরপেক্ষ নেতার বাড়িতে শান্তিধর্মী বৌমা দেখতে পাবেন না। ধর্মনিরপেক্ষ আমি ধর্মনিরপেক্ষ বলে আমি সমাজে আমার একটা ভাব তৈরি করলাম। সেই সময় একজন মুসলিম ছেলে আমার মেয়েকে পটিয়ে নিল, আমি কি করে বিরোধিতা করব? আর তো রাস্তা নেই। এরা ভাইয়ে ভেদ করেছে, এরা বাবা ছেলের মধ্যে ভেদ করেছে। সব থেকে বড় কথা কি জানেন? এরা নারী পুরুষে ভেদ করেছে। সারা বিশ্বে আজকে যে নারী পুরুষ যে একটা দ্বন্দ্ব, কেন হবে? নারী পুরুষের দ্বন্দ্বের জায়গাটা কোথায়? নারী পুরুষ একে অপরের পরিপূরক। পুরুষ আজ আপনি ব্যক্তিগতভাবে আপনি আর আপনার স্ত্রীকে দিয়ে ভাবুন, বা আপনি যদি মহিলা হন আপনি আর আপনার হাজব্যান্ডকে দিয়ে ভাবুন। আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো মনোমালিন্য থাকে, কোনো কথায় কথা বাড়ে যেরকম হয়, টুকটাক হয়, সেটা কি আপনাদের নিজেদের মধ্যেই আবার মিটে যায় না? মিটে যায় কেন? পরস্পর একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধা আছে, সেইটাকে এরা ভেঙে দিতে চায়। ডিভোর্স, আমাদের দেশে ডিভোর্স বলে কোনো শব্দই ছিল না। এই তালাক, ডিভোর্স, এসব আমাদের দেশের শব্দ নয়। তার জন্য আমাদেরকে একটা শব্দ তৈরি করতে হয়েছে, বিবাহ বিচ্ছেদ। দেখুন, বিবাহ এবং বিচ্ছেদ দুটো শব্দকে পাশাপাশি এনে আমাদেরকে বোঝাতে হচ্ছে যে এরকম ব্যাপার একটা হয়, বিবাহ বিচ্ছেদ। সব এদের আমদানি। আপনাকে দেখবেন সমাজে এক স্তরের, আপনি ফেসবুক খুলে দেখবেন এক স্তরের প্রোফাইল পাবেন আপনি, যেখানে মহিলা, বেশ সুন্দরী মহিলা, তারা বলে বেড়াচ্ছেন যে কীভাবে তারা ডিভোর্স দিয়ে সুখে আছেন, এরম মহিলা পাবেন যে বিয়ে না করে, সন্তান ধারণ না করে সে কতটা ফ্রিডম সে এনজয় করছে। তুমি করো না, তোমাকে কে মানা করেছে? তুমি ফ্রিডম এনজয় করো। সেটা ফেসবুকে যারা এই যে আপনাদেরকেও বলি, ফেসবুকে যারা অনেকে আছে না, রেস্টুরেন্ট বিশাল এতে খাচ্ছি এই ধরনের স্ট্যাটাস দেবেন না। এই ধরনের স্ট্যাটাস ফেসবুকে দেবেন না। আপনি হয়তো ভাবছেন আমি বলবো যে অনেকে খেতে পায় না, যে খেতে পায় না সে ফেসবুক থেকে দেখবে।
যে খেতে পায় না সে ফেসবুক কোত্থেকে দেখবে। কিন্তু না, আপনি এই যে স্ট্যাটাস দেন না, স্ট্যাটাস মানে কিন্তু আমার বাড়ি গাড়ি ঠাঁট বাট ব্যবসা বাণিজ্য চাকরি স্ট্যাটাস নয়। স্ট্যাটাস যেটা ফেসবুকে আপনি দিচ্ছেন সেটা কিন্তু আপনার অর্থনৈতিক দিকটাকে তুলে ধরছে, আপনার পারিবারিক দিকটাকে তুলে ধরছে। আপনি কে, আপনার পরিবারে কজন, তাদের সঙ্গে আপনার কীরকম কী, সমস্ত কিছু আপনার কিন্তু আপনি নিজেই আপনার পার্সোনাল ডাটা আপনি তুলে দিচ্ছেন ফেসবুকের হাতে। করবেন না, ভবিষ্যতে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। আমি বলছি না হবেন, হতে পারে। একটু তলিয়ে ভাববেন, ভাবলে বুঝতে পারবেন। মাঝে মাঝে না এই ছুটির টুটির দিনে না একটু ভাববেন, মাথাটাকে একদম মোবাইলের মধ্যে রেখে দেবেন না, একটু ভাববেন। রবিবার একটু ভাববেন, বাড়িতে কেউ নেই, একা আছেন, টিভি না দেখে মোবাইল না ঘাটে একটু ভাববেন। মোবাইল থেকে একটা টপিক চুজ করে নেবেন, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবি তো, কেন হচ্ছে, কী করে হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর ফলে কি হতে পারে, এগুলো ভাবুন। তাতে আপনার মাথা খুব ভালো থাকবে, অনেক বয়স পর্যন্ত আপনার মাথা কাজ করবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বামপন্থীদেরকে আপনারা একদম বিশ্বাস করবেন না। সেকুলার, লিবারাল, তারপরে আরও সব আছে, ওদের সব টাইটেল আছে, এদেরকে একদম বিশ্বাস করবেন না। এরা আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম শত্রু। সারা বিশ্বের আর একটা শত্রু তো আপনারা জানেন, আমি বলবো না, আমি কোনো ধর্মের নিন্দা করতে চাই না, তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক। তাদের বইতে যা আছে, খুন করো, বিধর্মী নারী ধর্ষণ করো, বিধর্মীর সম্পত্তি লুট করো, যা আছে, তাদের তো দোষ নেই, সেটা তো তাদের ধর্ম, তারা করুক। তাতে তাদের আইনত যদি সাজা হয় হোক, যদি আইন ফাঁকগুলো বেরিয়ে যায় সেটা আমাদের দেশের আইনের ব্যর্থতা। যদি তারা সংখ্যা এইভাবে তাদের যে পরিকল্পনা, সংখ্যা বাড়িয়ে তারা ভারতের কিন্তু দেখুন, সংখ্যা বাড়িয়ে কিন্তু খুব সহজে ভারত দখল করা যায়। আজকে দেখুন, আজকে যে হিন্দু মুসলমান যে এই যে ব্যাপারটা, এটাকে যদি আপনি ধরে নেন যে হ্যাঁ এটাই থাকলো, এরকমই চললো, তারা দেখুন আজ থেকে একটা বিশেষ সময় পরে, 20 বছর, 30 বছর, 50 বছর পরে দেখা যাবে ওরা মানে সনাতনীরা সংখ্যালঘু হয়ে গেছে, আর শান্তিধর্মীরা সংখ্যা গুরু হয়ে গেছে। তাহলে এই ভারত দখল হয়ে গেল। ও মা, তখন কি আপনি ভাবছেন আপনার এই সংবিধান থাকবে নাকি? না, তখন সারিয়া চলবে। আর আপনাকে খোলা দাওয়াত দেওয়া হবে, আপনি আসুন, আমাদের শান্তির ধর্মে আসুন। আপনি যদি না আসেন তাহলে আপনার ওপরে ট্যাক্স পড়বে, মোটা ট্যাক্স। না দিলে আপনার নানান রকম খেসারত দিতে হবে। আপনার মেয়ে আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তাদের সুরক্ষা নিয়ে আপনি সবসময় উদ্বিগ্ন থাকবেন। আপনার হাইপার টেনশন হয়ে যাবে, আপনার সুগার হয়ে যাবে। আর যদি আপনি দিয়ে দেন ট্যাক্স, জাজিয়া যদি আপনি দিয়ে দেন, তাহলে কি আপনি ছাড় পাবেন নাকি? বাড়তে থাকবে জাজিয়া, যতক্ষণ না আপনার নাবিশ্বাস ওঠে ততক্ষণ সেই জাজিয়া বাড়তে থাকবে। আর আপনার মেয়েটে এইসব তারা তো জোর করে নিয়ে গিয়ে বিয়ে টিয়ে করবে, এতে কোনো অসুবিধা তাদের থাকবে না। সারিয়া অনুযায়ী চলবে দেশ, সারিয়াতে এগুলো অনুমোদিত। তো হবে, যা হওয়ার হবে, কিছু না। তো এই যে আমাদের দেশে যে এই যে সংবিধান, এই সংবিধান তখন কি করে থাকবে? এই সংবিধান তো আপনি জানেন, আমাদের সংবিধানে রাম সীতা এদের ছবি আছে, বেদের স্তোত্র আছে। এগুলো কি শরিয়াতে এগুলো কি গ্রহণযোগ্য নাকি? শরিয়াতে এগুলো হারাম। তো
বামপন্থীদের কথা বলছিলাম, বামপন্থীরা আমাদের প্রথম অন্যতম শত্রু, আমাদের গ্লোবাল এনিমি যাকে বলে, আর এরা হচ্ছে আমাদের গ্লোবাল ফার্স্ট এনিমি, গ্লোবাল সেকেন্ড এনিমি। তবে এদেরকে আমি ফার্স্ট সেকেন্ড বলি না, এরা দুজন আবার দুজনের পরিপূরক, এরা আবার দুজনের পরিপূরক। মানে এরা দেখুন, এরা যতক্ষণ আপনার রাষ্ট্রবাদী সরকার থাকে কোনো দেশে, ততক্ষণ এই 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 শান্তিধর্মীরা বামপন্থীদের সঙ্গে থাকে, আর বামপন্থীরা সমাজ, স্বাস্থ্য, অর্থনীতি, উন্নতি এগুলোকে আস্তে 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 অধোগতি করতে শুরু করে। এই অধোগতি করার ক্ষেত্রেও আবার দেখুন এই শান্তিধর্মী এদেরকে সাহায্য করে। ক্ষুদ্র ব্যাপার নিয়ে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন, জখম, এগুলো যদি কোনো দেশে চলতে থাকে মাঝে মধ্যে আমাদের দেশে তো আমরা দেখেছি চলেছে, বহু বছর চলেছে। এখন অধিকাংশ রাজ্য বিজেপি শাসিত বলে কমে গেছে, কিন্তু যে রাজ্যগুলো বিজেপি শাসিত নয় সেখানে কিন্তু চলছে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন চলছে এই খুন, জখম, ভাঙচুর, হ্যাঁ, এই অগ্নিসংযোগ, এই ধর্ষণ, এইসব করলে কোনো দেশ কি উন্নতির দিকে এগোতে পারবে? সে ওইসব সামলাবে, সে ওইসব সামলাবে, না সে তার ব্যবসা সামলাবে, বাণিজ্য সামলাবে, চাকরি সামলাবে? একটা ফ্যামিলিতে যদি একজন ব্যক্তি, তার বাড়িতে যদি এরকম সবসময় লাঠালাঠি, মারামারি, ফাটাফাটি হয়, ভাই ভাই বা বউ বা ছেলে মেয়ের, তাহলে সে লোকটা কী করে সুস্থভাবে তার কাজ করতে পারবে? দেশেরও তাই, আমাদের দেশে যদি এগুলো সবসময় চলতে থাকে তাহলে আমরা কী করুন? এই যে কিছু বছর ধরে আমাদের দেশে এইসব অনেক কমে গেছে, তার ফলে আমরা উন্নতি করছি। তো বামপন্থী আর শান্তিধর্মী এরা হচ্ছে কি পরস্পরের পরিপূরক, এদের নীতিও এক, এদের সব লক্ষ্যও এক, এদের সবই এক। কিন্তু যখন একটা দেশ এইভাবে ধ্বংস হয়ে শান্তিধর্মীরা তার ক্ষমতায় বসে, বা শান্তিধর্মী এবং এই বামপন্থী এরা উভয়ে মিলে ক্ষমতায় বসে, তখন এই শান্তিধর্মীরা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে এই বামপন্থীদেরকে শেষ করে দেয়। কেননা এরা জানে যে আমাদের মতন করে আমাদের সঙ্গে লড়তে পারবে এরাই, একমাত্র বামপন্থীরা। আমাদের সঙ্গে যদি আমাদের মতন করে না লড়ে তাহলে তো আমরা জিতবই। আমাদের ধরুন একটা যুদ্ধ আছে, আমাদের যুদ্ধে একটা নীতি আছে, ওদের যুদ্ধে কোনো নীতি নেই। তাহলে আপনি কী করে লড়বেন? আপনি যদি নীতি ধরে আগলে রাখেন, আপনি কী করে লড়বেন? আপনাকেও নীতি ত্যাগ করতে হবে, তবে আপনি ওদের সঙ্গে লড়তে পারবেন। কিন্তু আমাদের ডিএনএতে এই ব্যাপারটা রয়ে গেছে যে না, আমরা রাত বিরেতে মানুষকে মারতে যাব না, খুন করতে যাব না, লুটপাট করতে যাব না। না, আমার কী দরকার, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ঠিক আছে, দোকান ভাঙচুর হচ্ছে, টিভিটা কাঁধে করে আমি ইচ্ছা করলেই বাড়ি নিয়ে চলে যেতে পারি, অনেকেই যাচ্ছে, কিন্তু আমরা যাব না, আমাদের ওই প্রবৃত্তি নেই। কিন্তু এদের দুজনেরই আছে, ভাঙচুর, লুটপাট, সমস্ত খুন, সমস্ত এদের দুজনেরই আছে। এরা একে অপরের পরিপূরক। দেখবেন যে যত ধরুন সন্ত্রাসবাদ কিছু একটা ঘটে গেল, সেখানে মানবাধিকার চলে আসে। কারা নিয়ে আসে মানবাধিকার? এই একটা মানবাধিকার বলে ব্যাপার আছে, কারা নিয়ে আসে এই মানবাধিকার? সন্ত্রাসবাদীর মানবাধিকার কারা নিয়ে আসে? এই বামপন্থীরা। এই বামপন্থী আইনজ্ঞরা সরাসরি এদের বাঁচানোর জন্য, এদের জামিনের জন্য, এদের সব দিক থেকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে আদালতে। কে টাকা দেয়? এদের তো এটা কাজ, এদেরকে কে টাকা দেয়? ভাবুন দেখি। এই জন্য আজমল কাসম, সে এটা আছে, তার কে টাকা দেয়? এরা এই সন্ত্রাসবাদীকে ছাড়ানোর জন্য রাত 2টোর সময় সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলাতে পারে। যে সেই রাত 2টোর সময় যে সুপ্রিম কোর্ট খটখট করলো দরজা, আর যে খুললো, তাদের সম্বন্ধে আপনার কী মনে হয়? সব এক বলে বহু টাকার খেলা। বিদেশি টাকা তো বলেই, নাহলে এরা তো টাকা পাবে কোথায়? টাকার খেলা। কেন? এরা এককালে কৌটো নাড়াতো, হ্যাঁ, কৌটো, বামপন্থীরা। এখন কৌটো নাড়াতে হয় না, কিন্তু টাকা ঠিক চলে আসে।
আর এদের এই যে স্রুট ইয়েটা এই সবগুলো কিন্তু আমাদের 11 সালের পর থেকে আমাদের সরকার এদের এই স্রুট ব্যাপারটা কিন্তু নিতে পারেনি। স্রুট যে একটা 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 যে এই যে কীভাবে খোকলা করতে হবে সমাজকে, কীভাবে এইগুলো কিন্তু এরা আয়ত্ত করতে পারেনি। এরা আয়ত্ত করেছে কি ওই ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এটা আয়ত্ত করতে পেরেছে। বামপন্থীরা একটা জিনিস করতো না, বামপন্থীরা বিরোধী রাজনীতির যে কার্যক্রম তাতে কোনো রকম বাধার সৃষ্টি করতো না। ধর্মতলায় করুন, ব্রিগেডে করুন, যেখানে খুশি আপনি করুন রাজনৈতিক কার্যকলাপ, মিটিং মিছিল করুন, বামপন্থীরা কিন্তু আটকাতো না, করতে দিত। এরা এরা সেটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনাকে কিছু বলতেই দেবে না, আপনাকে কোনো কোনো মানে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতেই দেবে না। আপনাকে রাস্তায়, এমনকি ধরুন আপনি ধরুন এক জায়গায় হাইকোর্টে গিয়ে একটা অনুমতি বের করেছেন যে না, একে রাজনৈতিক সভা করতে দিতে হবে অমুক জায়গায়। এবারে ধরুন আপনি যখন যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনাকে আটকে দেওয়া হচ্ছে। যারা সেই সভায় যোগ দিতে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। গণতন্ত্র বামপন্থীদেরকে দেখেছেন কোনোদিন এই নিয়ে কোনো কথা বলবে না, কারণ বামপন্থীরা কিন্তু করতে পারে। বামপন্থীদের কিন্তু অসুবিধা হয় না, অসুবিধা হয় বিজেপির, কেননা বিজেপি তো বিরোধী, বামপন্থীরা তো ইন্ডিজোট। বামপন্থী, তৃণমূল, কংগ্রেস এরা তো ইন্ডিজোট। তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা পশ্চিমবঙ্গে সিট ভাগাভাগি করে লড়তে পারে না। কংগ্রেস চায়, সিপিএম চায় যে একটুখানি সিট ভাগাভাগি হোক, কিন্তু মমতা জানে যে আমার দরকার নেই তোদেরকে, আমি একাই 100, অতএব এখানে কোনো জোট হয় না। কিন্তু এরা কিন্তু সব এক। তো গণতন্ত্র বলে তাহলে আমাদের রাজ্যে কি রইল আমরা দেখতেই পাচ্ছি। আর বামপন্থীরা যে চুরিটা করতো, সেটা বামপন্থীরা শুনেছেন তো, রেগিং করতো, সায়েন্টিফিক রেগিং। খুব সত্যি কথা, সায়েন্টিফিক রেগিং। এই সায়েন্টিফিক রেগিংয়ের যে ওদের যে ছিল, সে নিয়ে একদিন কথা হবে। সায়েন্টিফিক রেগিংয়ের মতনই সায়েন্টিফিক চুরি ছিল ওদের, সায়েন্টিফিক চুরি ছিল ওদের। ওরা সায়েন্টিফিক্যালি এমন চুরি করতো যে কেউ ধরতে পারতো না, আজও ধরতে পারে না। কিন্তু সেই সায়েন্টিফিক ব্যাপারটাকে এরা ধরতে পারেনি। ব্যাপারটা এইখান থেকে না, সেই সায়েন্টিফিক ব্যাপারটা এরা ধরতে পারেনি। এরা কিন্তু ওই চুরিটা ধরে নিয়েছে। হ্যাঁ, করো, যেখান থেকে আবার তোলা আদায় করো, সরকারি প্রকল্পের 75% খেয়ে 25% দিয়ে কাজ ছেড়ে দাও। তার জন্য আজ 100 দিনের টাকা পাচ্ছে না, আবাসের টাকা পাচ্ছে না। এই জন্য পাচ্ছে না, টাকাগুলো নিয়ে আর হিসাব দিতে পারছে না, দেবে কোত্থেকে? তো যা যেখানে ভাগ হওয়ার সেভাবে ভাগ হয়ে গেছে, সব চলে গেছে, কী করে দেবে? আর ওই যে রাজনৈতিক যে খুন, দমন পীড়ন, মানে অত্যাচার, নির্যাতন, এই যে রাজনৈতিক যে এই যে জিনিসগুলো, এগুলোও কিন্তু বামপন্থীদের কাছ থেকে এরা শিখেছে। তখন সত্যি কথা বলতে কি, এত মিডিয়া ছিল না। মিডিয়া ছিল একটি, আমাদের রেডিও, আরেকটি ছিল টেলিভিশন, একদম অ্যান্টেনা লাগানো, ঘুরিয়ে কাক তাড়িয়ে তার টিউনিং করতে হতো। সেখানে একটা ছিল ডিডি ন্যাশনাল চ্যানেল, মানে দিল্লির, হিন্দি ইংরাজি, আর একটা ছিল ডিডি বাংলা চ্যানেল। ডিডি বাংলা চ্যানেলে সারাদিনে 4-5 বার খবর হতো, বাদ বাকি সময় নানান রকম অনুষ্ঠান হতো। সংবাদের ওপরে অত জোর ছিল না। বিশেষ সংবাদ সন্ধ্যেবেলায়, সকালবেলায়, দুপুরবেলায়, বাস। আমরা জানতে পারতাম না কি বিভৎস। আমরা যেমন আমি শহরে থাকি, গ্রামে বাড়ি, যাতায়াত ইত্যাদি প্রভৃতি আত্মীয় স্বজন সব আছে বলে আমি প্রত্যক্ষদর্শীর খবর পেতাম। এখন
পাই তো, এখন তো সবই সহজলভ্য, তখন পেতাম। তো আমি জানি কী হতো, কিন্তু সেগুলো খবর হতো না। জানেন, এরকম একটা গ্রামকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, চারিদিক বিরোধী বলে চারিদিক দিয়ে ঘিরে ধরে সেই গ্রামটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যারা বেরিয়ে আসছে তাদেরকে আবার ঠেলে ঠেলে সেই আগুনে ফেলে দেওয়া হয়েছে। জানেন, কোনোদিন ভেবেছেন? বিনয় কুমার বলেছিল না নন্দীগ্রামের সময়, যে আমরা চারিদিক থেকে ঘিরে ধরে পুরো হেল করে দেবো। সংবাদ মাধ্যমের সরাসরি বলেছিল বিনয় কুমার সরাসরি সংবাদ মাধ্যমকে বলেছিল যে নন্দীগ্রামে যখন জমি আন্দোলন হচ্ছে, তো আপনারা কী করে জমি করবেন, অধিগ্রহণ করবেন। আমরা চারিদিক থেকে ওই নন্দীগ্রামকে আমরা চারিদিক থেকে ঘিরে দিয়ে ওদের লাইফ হেল করে দেবো। তো এটা আমরা বলেছিল, এটা আমরা দেখেছি। তখন এত মিডিয়া ছিল না বলে এরকম হইচই হতো না। মুখে মুখে যেটুকু মানুষ জানত, খবরের কাগজে বেরোতো না। এই তো ছিল আমাদের ইয়ে। আর এখন দেখুন সেই কাজগুলো হচ্ছে, কিন্তু এখন মিডিয়া এমন হয়ে গেছে, মিডিয়া কি মশাই, ঘরে ঘরে মোবাইল। কোনো সাংবাদিকের দরকার নেই, একদম প্রত্যক্ষদর্শী তার মোবাইলের ছবি তুলে শেয়ার করে দিচ্ছে। কোথায় কে ফালাবে, এই যেন সেই ওপরওয়ালার চোখ সবার উপর নজর রেখে দিয়েছে। সবই তার খেলা, সবই তার লীলা। তা নাহলে এরকম হবে কেন? এরা যেমন অত্যাচারের দিক থেকে এগিয়েছে, অনাচারের দিক থেকে এগিয়েছে, ভ্রষ্টাচারের দিক থেকে এগিয়েছে, সেইভাবে মানুষের জীবনযাত্রাও সেইভাবে এগিয়েছে, যাতে এদেরকে এরা যাকে বলে হিন্দিতে বলে নাঙ্গা করে দিতে পারে। প্রত্যেক দিন নাঙ্গা হচ্ছে, কিন্তু লজ্জা তো বিক্রি হয় না। যে কিছুটা লজ্জা কিনে আমি পাঠিয়ে দিলাম, যা লজ্জা একটু কর, তা তো হবে না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এরা অনেকে বলছেন যে রাষ্ট্রপতি শাসন না হলে কতক্ষণ হলো, 33 মিনিট, আধ ঘন্টা, ও মাই গড। আচ্ছা, আমি পরবর্তীতে এটা আলোচনা করব যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কি পশ্চিমবঙ্গে ভোটে তৃণমূলকে হারানো যাবে না? এটা অনেকেই কিন্তু দেখছি লিখছেন, বলছেন, অনেকে ভিডিও বানাচ্ছেন, অনেকে আলোচনা করছেন, ডিবেট করছেন। তো এইটা নিয়ে আমার যা ব্যক্তিগত ধারণা সেটা আমি আপনাদেরকে বলবো। আজকে আসি, রবিবার, ভালো থাকুন।